এটা কোনো কথা? এটা হতে পারে? ৩৬ জুলাই বিপ্লবের পর এরকম অবস্থা বাংলাদেশে তৈরি হতে পারে? এটা মেনে নেওয়ার মতো, না এইরকম পরিবেশ তৈরি হওয়ার মতো? কেন হচ্ছে? ৫ই আগস্ট ২০২৪ থেকে ৮ই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না। আওয়ামী লীগ সরকার ভয়েতে পালিয়ে দেশ ছেড়ে ভারতে গেছে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল, তাদের বাড়িঘর ছিল। এই ৩ দিন তো কেউ তাদের প্রতি হামলা করে নাই, তাদের উপরে হামলা করে নাই, বাড়িতে আগুন লাগিয়ে দেয় নাই। কিন্তু নির্বাচনের পর ১৩ই ফেব্রুয়ারি ২৬ থেকে আজকে ১৬ই ফেব্রুয়ারি বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, হামলা করতেছে, মারপিট করতেছে, এমনকি খুন পর্যন্ত করতেছে। এটা কেন রে ভাই? এটা কি হওয়ার কথা? এটা মেনে নেওয়ার কথা? অথচ গতকাল ১৫ই ফেব্রুয়ারি রাতে দেখলাম আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আগামীর বিরোধী দলীয় প্রধান নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান ফুল দিয়ে বরণ করে নিলেন, আলাপ আলোচনা করলেন। প্রধানমন্ত্রী গেলেন বিরোধী দলীয় প্রধান নেতার বাড়িতে। কোনো নেতাই এই বিষয়ে আলাপই করলেন না। আগামীর প্রধানমন্ত্রী বলতে পারতেন যে গ্রাম পর্যায়ে যেটা হচ্ছে এটা বন্ধ করার আমি ব্যবস্থা করতেছি, তিনি বললেন না। অথবা বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনিও বললেন না যে আপনার দলের নেতাকর্মীরা আমার দলের নেতাকর্মীদের মারতেছে, হামলা করতেছে, বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, এমনকি খুন করতেছে, ধর্ষণের ঘটনা পর্যন্ত ঘটেছে। দয়া করে আল্লাহর রাস্তায় এটা বন্ধ করার ব্যবস্থা করেন আপনি। একথা বললেন না। কি বললেন? আল্লাহ ভালো জানে, তারা ভালো জানে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলি, রাস্তায় একদল আর একদলকে মেরে ফেলে দিচ্ছে, আর একদলের শীর্ষ নেতা আর একজনের শীর্ষ নেতাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, আলাপ আলোচনা করতেছে রাষ্ট্র কিভাবে চলবে। এইটা কি সভ্য দেশের কথা হতে পারে? সভ্য দেশের চিত্র হতে পারে? এক পাশে ফুল বিনিময় আর এক পাশে রক্তের হোলি খেলা হচ্ছে। এটা মানে নেওয়ার মতো? সাধারণ লোকজন, সাধারণ জনগণ অতই বোকা, তারা কিছুই বোঝে না। আপনারা যা বুঝবেন তাই বুঝবে। এটা নাকি রাজনৈতিক সৌন্দর্য? একদিকে খুন, একদিকে হামলা, বাড়িতে আগুন, আর একদিকে আপনার ফুল বিনিময়। আপনাদের এই ফুলের গন্ধ কি আসে সাধারণ লোকের কানে? যে ব্যক্তির গায়ে আঘাত পড়তেছে তাকে জিজ্ঞেস করেন, যার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তাকে জিজ্ঞেস করেন, যাকে খুন করা হয়েছে তার পরিবারকে জিজ্ঞেস করেন, যাকে রেপ করা হয়েছে তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন, তাকে জিজ্ঞেস করেন। পরিবেশটা কত নিষ্ঠুর, কত অমানবিক! এটা তো মানে নেওয়ার মতো নয়। উভয়ই আছে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য, শপথ পড়ার জন্য, কে কোন পদে যাবে, কে কী নেবে, এইটা। এই দুইজন নেতা ইচ্ছে করলে এটা ১ ঘন্টার মধ্যে বন্ধ করা সম্ভব। কোনো দলের আগ্রহ নাই, কোনো নেতার আগ্রহ নাই। এ প্রবাদ তো সত্য, রাজায় রাজায় যুদ্ধ করে উলু খগড়েরা মার খেয়ে মরে। এই উলু খাগড়েরা মরতেছে, এক উলু খগড়া মারতেছে, আর উলু খগড়া মরতেছে। এটা তো মানে নেওয়ার কথা নয় রে ভাই। এরকম ঘটনা ঘটার কথাই নয়। ৩৬-এর বিপ্লবে শত শত ছাত্ররা জীবন দিয়ে নতুন একটি দেশের জন্ম দিলেন। তারপরে এই ঘটনা কেন? যে ঘটনা আওয়ামী সরকার পতন হওয়ার পরে হয় নাই, সেই ঘটনা নির্বাচনের পরে কেন হবে? দৃশ্যমান দেখতে গেলে এখন তো ৩টি সরকার বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিদ্যমান আছে এবং নির্বাচিত বিএনপি সরকার বিদ্যমান আছে, এবং বিরোধী দলীয় জামাত, তাদের সরকারও বিদ্যমান আছে, থানা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। তারপরে এরকম ঘটনা ঘটতেছে, এটা তো মানে নেওয়ার মতো নয়। জামাতের দৃশ্যমান কোনো কিছু আমার চোখে পড়ে নাই, অথচ বিএনপির দৃশ্যমান কিছু চোখে পড়ছে। সাবেক শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিনুন শক্ত করে বলেছে যে জামাতের উপর হামলা চালাবে সে আমার কর্মী নয়। এবং আরেকজন দেখলাম এমপি, তিনি বিএনপির নেতাকর্মীদেরকে মামলা দিছে, কারণ জামাতের উপর হামলা চালাইছে। দৃশ্যমান জামাত ইসলামের এ বিষয়ে কোনো ইয়ে নেই, শুধু মুখে বুলিয়া উড়াইছে আর কি। পদক্ষেপ নিছে, যাকে রেপ করা হইল
যাকে খুন করা হইলো, যার বাড়িতে আগুন দেওয়া হইলো, আপনারা কেন্দ্র থেকে নির্দেশ দিলে এটা সমাধান করা যেত। আপনারা জেলা আমিরকে নির্দেশ দেন, থানা আমিরকে নির্দেশ দেন, ইউনিয়ন আমিরকে নির্দেশ দেন যে বিএনপির নেতাকর্মীদের সাথে আপনারা বসে আলাপ আলোচনা করেন। 17 বছর শেখ হাসিনা সরকার ছিল জালিম, আপনারা ছিলেন মাজলুম। এই বিএনপি, এই জামাত একসাথে আন্দোলন করছেন, একসাথে জেলখানায় খাটছে, একসাথে নির্যাতন ভোগ করছেন। কি না কি হইল, আপনাদের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। আর আপনাদের ভাগাভাগির বলি হলো এই সাধারণ গ্রামের মানুষগুলো। এক পক্ষ হয়ে গেল জামাত, এক পক্ষ হয়ে গেল বিএনপি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি বলছেন আমি আমার জন্য জুলুমকে হারাম করলাম। অথচ এখন বিএনপির লোকজন জুলুম করতেছে জামাতের লোকজনের উপর। জামাতের লোকজন এই হাদিসটা খুবই শোনায়, খুবই বলে যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ফলে পৃথিবীর একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, সমগ্র মুসলমানদের আঘাতপ্রাপ্ত হলো। কই ভাই, সেইটা কই? আপনাদের ভোট করছে, আন্দোলন করছে, সেজন্য মেরে ফেলা হচ্ছে, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কই বুক পাতে তো বাধা দিচ্ছেন? আপনারা তো পারেন আবু সাইদের মতো বাড়িতে হামলা করার আগে বুক পাতে দেন যে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার আগে আমাকে আগুন লাগিয়ে দাও। এমনিতে জামাতের নেতাকর্মীরা কোণঠাসা এবং বিধ্বস্ত হয়ে আছে, কারণ তারা নেতার জন্য আন্দোলন, সংগ্রাম, লড়াই করলেন, ভোটের মাঠে কাজ করলেন, বিজয়ী অর্জন করতে পারলেন না। মানসিকভাবে তো ভেঙেই পড়ছে। তারপরে আরেকজন নির্যাতন চালাইতেছে। জামাতের থানা আমিররা কী করতেছে, জেলা আমিররা কী করতেছে, ইউনিয়ন আমিররা কী করতেছে? বিএনপির লোকদের সাথে বসতে পারেন যে ভাই যা হয়েছে হয়েছে, আমাদের নেতাকর্মীদের হামলা চলেন না, আক্রমণ করেন না, আমরাই তো ভাই ভাই। এইটা করলেই তো এই সমস্যার সমাধান করা যায় ভাই। এবং জামাতের যে ব্যক্তি পরাজিত হয়েছেন, বিজয়ী হইলে তো তিনি তো প্রত্যেক ইউনিয়নে গ্রামে গ্রামে ঘুরতেন। তো পরাজয় হয়েছেন, প্রত্যেক গ্রামে গ্রামে আপনি নেতাকর্মীদের কাছে যে আলাপ আলোচনা করবেন না, কথা বলবেন না, তা তো দেখা যায় না। জামাতের নেতা দেখার মধ্যে একজন দেখা যায় শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির। তার কাছ থেকে তো আপনারা শিক্ষা নিতে পারেন রে ভাই। আপনাদেরই তো দলের লোক তিনি। সারা বাংলাদেশে 1 নম্বর, ভোটে জিতে নাই, কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি বিজয় লাভ করছেন, অ্যাডভোকেট শিশির মনির। আপনাদের দলের লোক, আপনারা তাকে দেখতে শিখতে পারেন না ভাই। সাধারণ মানুষ অনেক আগেই বুঝে গেছে, এখন আরও হাড়ে হাড়ে টের পাচ্ছি। এর রেজাল্টটা কি? জামাত ইসলামীতে লোকজন যোগ দেবে না, খুবই অনাগ্রহ প্রকাশ করবে, এবং ওই যে ধরি মাছ না ছুঁই পানি, এরকম অবস্থায় তৈরি হবে। এবং এটা হওয়াটাই স্বাভাবিক। নিজেকে বাঁচিয়ে যতটুকু দলকে দেওয়া যায় ভাই, অতটুকুই মানুষ দেবে, এবং দিচ্ছেও তাই। ভোটের মাঠে কাজ করে দেখছি, সাধারণ ভোটারদের চিন্তা ভাবনা যে আগে নিজেকে বাঁচিয়ে, উভয়কে বলছে ঠিক আছে আপনাকে ভোট দেবো, তোমাকে ভোট দেবো, ঠিক আছে কিনা, কাউকে বেজার করে নাই, খুশি, উভয়কে খুশি রাখছে। কেউ কেউ বলছে ভাই আমি বিপদে বলে তো আপনাদের পাবো না, ওরা আসবে। ওদেরকে বলছে ভাই বিপদে বলে তো আপনাকে পাবো না, ওদের পাবো। এইরকম অবস্থা। বাংলাদেশের রাজনীতি একেবারে নোংরা, জঘন্য, নিকৃষ্ট একটা রাজনীতি, এইটা সাধারণ লোকের কাছে পরিষ্কার। আর এই ঘটনার পর এরা আরও সূর্যের আলোর মতো পরিষ্কার। হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর যে ঘটনা ঘটেনি, 8ই আগস্ট, 9ই আগস্ট, 10ই আগস্ট, সেই ঘটনার চাইতে জঘন্য, নিকৃষ্ট ঘটনা ঘটলে এই নির্বাচনের পর। এর জন্য দায়ী বিএনপি এবং জামাত। আপনারা তো আগামীতে ভোটার পাবেন না, এবারে যত লোক গেছে তার অর্ধেক লোকও পাবেন না। তো লাউ যেটা কদু ওটাই হচ্ছে, কোনো তো পরিবর্তন দেখা যাচ্ছে না। জামাত ইসলাম ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে এটা বন্ধ করতে পারত, কেন্দ্র থেকে আলাপ আলোচনা করে সমাধান করতে পারত, কিন্তু করে নাই। কেন্দ্রীয় একজন প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলীয় নেতা আলাপ আলোচনা করে, তারপরেও কেমনে হামলা মামলা হয়, হত্যা হয়, খুন হয়, বাড়িতে অগ্নিসংযোগ হয়, আমার মাথায় আসেই না। 2 জন বসে আলাপ আলোচনা করলেন, ফুল বিনিময় করলেন, কোনো একজন নেতা এইটার বিষয়ে কথা বললেন না। মানে এটা কোনো ইস্যুই না, কোনো ব্যাপারই না। অথচ এইটা টপ অফ দ্য কান্ট্রি নিউজ হওয়ার কথা।
যে এক দলের নেতাকর্মী আরেক দলের নেতাকর্মী বাড়িতে আগুন লাগাই দিচ্ছে, দিন দুপুরে তাকে হচ্ছে লাঠিতে পিটাইতেছে, মারতেছে, মাথা ফাটাই দিচ্ছে। প্রিয় দর্শকবাসী, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।